দেশে বিদেশে পাচার ও আত্মসাতের 2 লাখ কোটি টাকার খোঁজ উদ্ধার করে দরিদ্রদের জন্য হবে তহবিল, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে কালো সমর্থকদের ব্লকেট কর্মসূচি সমাধানে বাধা আইনি জটিলতা, বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। তারেক রহমানের দেশে ফেরা কেউ আটকাতে পারবে না, সরকারের আশেপাশে স্বৈরাচারের দোসরদের অবস্থান, অভিযোগ বিএনপির। হত্যা চেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া, বিব্রতকর বলছেন সংস্কৃতি উপদেষ্টা। স্বরাষ্ট্রের দাবি, নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না। এবং সপ্তম বাংলাদেশী হিসেবে এভারেস্টের চূড়ায় ইকরামুল শাকিল, কক্সবাজার থেকে পায়ে হেঁটে প্রায় 3 মাসের দুঃসাহসিক অভিযাত্রা। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে আছি তানজিম শাফিন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আত্মসাৎ ও পাচার হওয়া অর্থের এখন পর্যন্ত যেসব অর্থ ও শেয়ার জব্দ করা হয়েছে সেগুলো নিয়ে তহবিল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার, যা শুধু দরিদ্র মানুষের জন্য ব্যবহার করা হবে। সোমবার উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান গভর্নর। গভর্নর জানান, যেসব অর্থ ব্যাংক থেকে আত্মসাৎ হয়েছে সেগুলো ব্যাংকে ফেরত দেওয়া হবে, আর যে অর্থ এর বাইরে থেকে নেওয়া হয়েছে তা দরিদ্র মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। বিস্তারিত থাকছে আতাউর নিয়নের প্রতিবেদনে। আর্থিক খাত ধসিয়ে দেয়া এসএলএম গ্রুপ একাই 6টি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে লুট করেছে কয়েক লাখ কোটি টাকা। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই আত্মসাৎ করেছে 1.5 লাখ কোটি টাকার বেশি, যার 70,000 কোটি টাকার খোঁজ পাওয়া গেছে। একইভাবে সম্পদের পাহাড় গড়েছেন সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদার সহ আরো অনেকে। যে অর্থ দিয়ে তারা দেশে বিদেশে গড়েছে অবৈধ সম্পদ, দায়িত্ব নেওয়ার পর সেই অর্থ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত যেসব অর্থ ও শেয়ার জব্দ করা হয়েছে সেগুলো নিয়ে বিশেষ তহবিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শুধু দরিদ্র মানুষের উন্নয়নে ব্যবহার করা হবে। তবে ব্যাংক থেকে আত্মসাৎ করা অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ফেরত দেওয়া হবে। সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে, তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে, সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আবার আমাদের হাতে বেশ বড় আকারের শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার, সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়। এখন পর্যন্ত অভ্যন্তরীণ উৎস থেকে জব্দ করা অর্থ, শেয়ার ও সম্পদের মূল্য প্রায় 2 লাখ কোটি টাকা, আর বিদেশ থেকে পাওয়া গেছে 18 কোটি ডলারের বেশি। অভ্যন্তরীণ হচ্ছে 1,30,758 কোটি 0.7 কোটি টাকা, আর কি 1,30,758.7 কোটি টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। এদিকে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, যদি ক্ষমতার পট পরিবর্তন হয়ে আগের অপরাধীরাই দায়িত্ব পায়, তাহলেও যেন দেশের ক্ষতি করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা করেছে এবং ইট ইজ অ্যাবসলিউটলি পজিটিভলি ইললিগ্যাল, এবং সেই জন্যই আমরা বলছি তারা প্রতারণা করেছে, তারা জালিয়াতি করেছে, তারা নতুন ইট ইজ নকল করে টাকা ছাপানোর মতো, ইকুইভ্যালেন্ট টু দ্যাট। হ্যাঁ, তারা অতিরিক্ত টাকা এটা বাজারে ছেড়েছে, যেটা ছাড়ার অধিকার তাদের নাই। আইন হচ্ছে 1 টাকা ব্যাংকে রেখে 1 টাকার মানি ক্রিয়েট হবে, কিন্তু তারা যে টাকা ব্যাংকে রেখেছে তার চাইতে 650 কোটি টাকা বেশি মানি ক্রিয়েট করেছে। গভর্নর আরো জানান, যেসব দেশে অর্থ পাচার হয়েছে তারা সাহায্য করতে আগ্রহ জানিয়েছে। আইনি কাঠামো তৈরি করে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার বিষয়টি নিশ্চিত করতে হবে, আর সেটি করা গেলে আগামীতে আর্থিক খাত ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর। ব্যাংকের সাথে আতাউর নিয়ন, এখন, ঢাকা।
আওয়ামী লীগ আমলে সরকারের বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে পারলে বাজেটে যোগ করা যেত বলে মনে করেন অর্থনীতিবিদরা। সকালে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আগামী বাজেট নিয়ে আলোচনা সভায় বক্তারা কালো টাকা সাদা করার সুযোগ বাতিল চান। দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত সিউল আহমেদের প্রতিবেদনে। বিগত কয়েক বছরে বড় আকারের উচ্চাভিলাষী বাজেট থেকে সরে গিয়ে আকার কমিয়ে 2025-26 অর্থ বছরের জন্য বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কেমন হবে আগামী 2025-26 অর্থ বছরের বাজেট? এ নিয়ে বহুপাক্ষিক অংশীজনের মাধ্যমে আলোচনার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। পাচার করা অর্থ ফেরত আনার উপর জোর দেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার তাগিদ দেন তারা। আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে শিডিউল 2, শিডিউল 4 তার সেকশন 45-67 যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে কালো টাকা সাদা করার, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব। যে অর্থগুলো বাইরে চলে যাচ্ছে সেগুলো ফিরিয়ে আনার জন্য একটা ইন্টারএজেন্সি টাস্ক ফোর্স কাজ করছে। তারা দুটো কৌশলে এগোতে চাচ্ছেন। একটা হলো আইনি প্রক্রিয়ায় চিহ্নিত করা যে সম্পদ কে কোথায় কিভাবে নিয়ে যাচ্ছেন, এবং সেগুলো যে দেশে আছে সেই দেশের সরকার এবং অন্যান্য আইনি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করে অন্তত ফ্রিজিং এর একটা ব্যবস্থা করা। বাজেটে জ্বালানি খাতের বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে গ্যাস ক্ষেত্রে উন্নয়নের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। এই যে গ্যাস ক্ষেত্রগুলো ক্ষেত্রে বাজেট বরাদ্দ করতে হবে, ব্যাপকভাবে বাজেট বরাদ্দ করতে হবে গ্যাস ক্ষেত্র উন্নয়নের জন্য, এবং নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য আমাদেরকে অনেক বেশি বিনিয়োগ করতে হবে। আগের সরকারের দুর্নীতিগ্রস্ত আমলারা বহাল তবিয়াতে আছেন মন্তব্য করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এনবিআর 2 ভাগ করার প্রক্রিয়ারও সমালোচনা করেন তিনি। বিনিয়োগের ব্যাপারেও হতাশা প্রকাশ করেন এই অর্থনীতিবিদ। নীতিগুলো ঠিক রাখতে পারি, সংস্কার ঠিক রাখতে পারি, দেশের ভিতরে স্থিতিশীলতা থাকে, তাহলে হয়তো ধাপে ধাপে হয়তো প্রবৃদ্ধি 5-এ পৌঁছানো, 5.5-এ যাওয়া, মূল্যস্ফীতি একটু কম হওয়া, টাকার মান ধরে রাখা, এগুলির ক্ষেত্রে হয়তো এক ধরনের সম্ভাবনা আছে। একেবারে সম্ভাবনা নেই আমরা বলছি না। আলোচনায় উঠে আসে রাজনৈতিক দলগুলোর বাজেট ভাবনা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বিনিয়োগ ইস্যুতে কথা বলেন। জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টিনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে। নোবডি নোস এই মুহূর্তে কেউ যাচ্ছে না আমরা কোথায় যাচ্ছি। আলোচনায় অংশ নেন বিশ্বব্যাংক প্রতিনিধিও। অন্তর্বর্তীকালীন সরকার ও ভবিষ্যৎ সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে সংস্থাটি। And the reforms that have been introduced are indeed translated into actual results by these may sound administrative steps, but they're important steps for the reforms to stick. And we will be positioned to provide investments to support that implementation. I'll stop here. সিউল আহমেদ, এখন, ঢাকা। নগর ভবনের সামনে কালো ব্লকেট কর্মসূচি পালন করবেন ইশরাক সমর্থকরা। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী মেহেরিন আনি। সবশেষ জানবো তার কাছে। আনি, এখন নগর ভবনের সামনে কি অবস্থা? আগামীকাল বিক্ষোভকারীরা কি কর্মসূচি দিলেন, বিস্তারিত জানাবেন। শাফিন, টানা 5 দিন ধরে আপনি জানেন যে নগর ভবনের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পাঠের মাধ্যমে তার দায়িত্ব মেয়র পদে বুঝিয়ে দেওয়ার জন্য দাবিতে কিন্তু এখানে তার কর্মী সমর্থকরা আন্দোলন করে আসছে, এবং আজকেও কিন্তু তারা পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে ব্লকেট কর্মসূচি পালন করেছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু এই ব্লকেট কর্মসূচি শেষ হয়েছে। এবং সেখান থেকে এই ইশরাকের যারা কর্মী সমর্থকরা আছেন তারা আগামীকালের একটি কর্মসূচি ঘোষণা করেছে, এবং সেই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে তারা বলেছে যে এই আজকে আপনি জানেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে এই যে ইশরাক ইস্যুতে যে তিনি কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে আইনের যে সুরাহা না হওয়া পর্যন্ত কিন্তু আসলে আইনি জটিলতা নিরসন না হলে এই সিটি কর্পোরেশনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এবং এই বিবৃতিকে তারা আসলে এখানে বলেছেন যে এটি জাতির সাথে প্রতারণা করা হচ্ছে, এবং খুব দ্রুতই এই যে মেয়র ইশরাকের যে শপথ পড়ানোর যে কার্যক্রম এটি পড়িয়ে এবং তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কিন্তু আহ্বান জানানো হয়েছে এই আজকের ব্লকেট কর্মসূচি পালনের যে কর্মসূচি ছিল সেখান থেকে।
এবং তারা আগামীকালের জন্য কিন্তু বিকেল 5টা পর্যন্ত একটি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে, যেখানে এই টানা 5 দিনের মতো আগামীকালও এখানে এই ইশরাক সমর্থিত যারা কর্মীরা আছেন তারা কিন্তু এখানে আসবেন এবং তারা তাদের দাবি তুলে ধরবেন। আজকেও কিন্তু সকাল 11টা থেকে দলে দলে কিন্তু এখানে ইশরাক কর্মীরা এসেছেন এবং তাদের যে দাবি ছিল তারা বলেছেন যে খুব দ্রুতই এই যে সরকার আসলে তার ইশরাকের মেয়র পদ তাদের কাছে ফিরে দেওয়ার কথা কিন্তু তারা করেছেন এবং তারা বলছেন যে যদি এখানে যারা আসলে কর্মীরা আছে তারা কিন্তু বলেছে যে যদি এটি খুব দ্রুত না মেনে না হয় তাহলে কিন্তু পুরো ঢাকা শহরে একে ব্লকেট কর্মসূচি তারা পালন করবে এবং পুরো ঢাকা শহরকে অচল করে দেওয়ার জন্য কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছে। এবং এখানে যারা আসলে নগর ভবনের ভেতরে যারা কর্মচারীরা আছেন তারাও কিন্তু এখানে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং গতকালও এবং আগামীকালও কিন্তু এখানে গণ অবস্থান কর্মসূচি পালন করবে এবং আগামীকাল 5টা পর্যন্ত কিন্তু এখানে অবস্থান কর্মসূচি চালাবে বিএনপির যে নেতা ইশরাক হোসেন রয়েছেন তার সমর্থিত কর্মীরা। তো শাফিন, এই ছিল আমার কাছে আজকের যে কর্মসূচি ছিল তার সবশেষ। মেহেরিন রানী যুক্ত হয়েছিলেন নগর ভবনের সামনে থেকে। এদিকে রাস্তা বন্ধ করে টানা আন্দোলন করা দুঃখজনক। এতে শুধু জনগণের ভোগান্তি নয়, নিয়মিত কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীতে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এমন মন্তব্য করেন। এ সময় রাস্তা বন্ধ করে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, আইনি জটিলতা নিরসন না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা যাবে না। এটা দুঃখজনক। আমরা আশা করব যে যারা সেখানে আন্দোলন করছেন, আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই লক্ষ্যে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, করিডোর দেয়া ও নির্বাচন বিলম্ব করাই প্রমাণ করে সরকারের আশপাশে ঘাপটি মেরে আছে স্বৈরাচারের উদ্দেশ্যটা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই দুই নেতা। বিস্তারিত থাকছে জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। সভা সমাবেশ থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত আখ্যায়িত করে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের দাবিতে বিএনপি যেমন শক্ত অবস্থান নিয়েছে, তেমনি হালের আলোচিত মানবিক করিডোর নিয়ে বেশ সোচ্চার হতে দেখা যায় দলটিকে। ভারত থেকে আসার পরপরই এসব আলোচনার মাঝেই সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আইন শৃঙ্খলার অবনতি ও নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার আশেপাশে হাসিনার দোসররা অবস্থান করছে। জয়নুল আবদিন বলেন, করিডোর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলেও অভিযোগ তার। ভারত মিয়ানমার সাথে আছে, এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর, তাহলে এই যে 17 লক্ষ 18 লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে না। ভূ রাজনীতিতে যে অচল অবস্থা সৃষ্টি হবে কে রক্ষা করবে? প্রেস ক্লাবে ভিন্ন আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলেই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করতে চাইলে তাদের প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি। আর আমাদের কথা বলেন, আমরা আওয়ামী লীগের পুনর্বাসন দেব, আওয়ামী লীগের পক্ষে থাকবো, এই ফাজলামির কোনো মানে হয়? এটা কি সম্ভব? এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। এ সময় বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বলেন, কোনো শক্তি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরা ঠেকাতে পারবে না। বাংলাদেশে কোনো শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি না। পারবে মনে হয় আপনাদের? কিন্তু তিনি একজন আইন মান্যকারী নাগরিক। আইন অমান্য করে বা আইন এখন
উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে না, কিন্তু উনি সেটা চান না বলেই তো বিলম্বটা হচ্ছে। দেশের অস্থিতিশীলতা কাটাতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মত বিএনপি নেতাদের। ধ্বংস করে দিয়ে গেছে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। রাজনৈতিক মতভেদ ভুলে আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের বহু মানুষ তাদের জীবন বিলিয়ে দিয়েছেন শুধু তাদের অধিকার প্রতিষ্ঠায়। এখন দেশ গড়ার সময়। ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ তৈরির পরিকল্পনার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ক্রিকেট ছাড়াও বিভিন্ন খেলার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের পরিচিতি বাড়ানোর উদ্যোগের বিষয়েও জোর দেন তারেক রহমান। সেটি আমরা উপস্থাপন করতে পারি, কিন্তু এখন এর মধ্যেই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চয়ই কারো দ্বিমত থাকবে না। কাজে আসুন এইগুলো যাতে আমরা সকলে মিলে, সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে সিএমএম আদালতে তোলার পর পুলিশ রিমান্ড চায়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখেন নুসরাত। জুলাই আন্দোলনের সময় তিনি বিদেশে থাকায় কিভাবে সে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রশ্ন রাখেন আসামি পক্ষের আইনজীবী। শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন এই চিত্রনায়িকা। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমা জগতে প্রশংসা কুড়ালেও আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা থাকায় ব্যাপক সমালোচনার কেন্দ্র ছিলেন এই অভিনেত্রী। রোববার এই নুসরাতকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ভাটারা থানায় হস্তান্তর করে এক দফা জিজ্ঞাসাবাদ করে পাঠানো হয় ডিবি কার্যালয়ে। সেখানেও দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার নুসরাত ফারিয়াকে তোলা হয় সিএমএম আদালতে। পুলিশ রিমান্ড আবেদন না করলেও ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতের এজলাসে শুনানি চলার সময় নুসরাত ফারিয়াকে অনেকটা বিমূর্ষ অবস্থায় দেখা যায়। শুনানির পুরোটা সময় ছিলেন চুপচাপ। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থাভাজন হতে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। অনলাইন জুয়ার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। সেখান থেকে এই ভাটা থানা নেওয়া হয়, সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। এদিকে জুলাই আন্দোলনের সময় নুসরাত ফারিয়া বিদেশে অবস্থান করেছেন। আন্দোলন দমনে কিভাবে সে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করেছেন রাষ্ট্রপক্ষকে প্রশ্ন ছুড়ে দেন তার আইনজীবীরা। ডেট অফ অকারেন্স ওই সময় উনি কানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সে সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে 22 তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামিনের ফিরে শুনানি হবে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশে অবস্থান করেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখা যায়, যা তদন্ত করে বের করা হবে। আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় তাদের ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারসেশন যাদেরকে আমরা পাই, এই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যারা জড়িত ছিল। এদিকে পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা।
চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনায় সরকার বিব্রত। সোমবার ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। পোস্টে তিনি আরও বলেন, ঢালাও মামলার ক্ষেত্রে তদন্ত শেষ করার আগে কাউকে গ্রেপ্তার না করার ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। তাই এ ধরনের গ্রেপ্তারের ঘটনা সমর্থনযোগ্য নয়। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রীকেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা ঠিক হয়নি বলে মনে করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনার ওভার নার্ভাসনেস থেকেই এই ঘটনাগুলো ঘটতে পারে বলে ফেসবুক পোস্টে লেখেন সংস্কৃতি উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জুলাই গণ অভ্যুত্থানে অপরাধীদের বিচারের আওতায় আনা। কোনো নিরপরাধীকে হয়রানি করা হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সচিবালয় সাংবাদিকদের আরও বলেন, জুনের 3 তারিখের মধ্যেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস দিতে হবে। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন, আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না। ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। প্রথম বাংলাদেশি হিসেবে কক্সবাজার থেকে পায়ে হেঁটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় পৌঁছালেন ইকরামুল হাসান শাকিল। 84 দিনে প্রায় 1,500 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন তিনি। সোমবার সপ্তম বাংলাদেশি হিসেবে পা রাখেন 8,849 মিটার উঁচু এভারেস্টের চূড়ায়। দুপুর 2:10 ইকরামুল হাসানের ফেসবুক পেজে তার অভিযানের সমন্বয়করা নিশ্চিত করেন এই তথ্য। এভারেস্ট জয় করে এরই মধ্যে ক্যাম্প থেকে ফিরে এসেছেন তিনি, সুস্থ আছেন। সি টু সামিট অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ শিরোনামে এই অভিযান ইকরামুল শুরু করেন গেল 25 ফেব্রুয়ারি। কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। 12 দিনে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ হয়ে পৌঁছান ঢাকায়। পঞ্চগড় থেকে 29 মার্চ ভারতে এবং সেখান থেকে 31 মার্চ প্রবেশ করেন নেপালে। 29 এপ্রিল এভারেস্টের বেজ ক্যাম্পে পৌঁছান। চূড়ায় ওঠার মূল অভিযানের অংশ হিসেবে গেল শুক্রবার ক্যাম্প 2, শনিবার ক্যাম্প 3 এবং রোববার ক্যাম্প 4-এ পৌঁছান তিনি। সেখান থেকে এই সামিট পুশ করে লক্ষ্যে পৌঁছান আজ। ইকরামুল হাসান পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্ট ইঞ্জিনিয়ারিংয়ের। এই মুহূর্তে দেশে দ্বৈত এনআইডি-ধারী কেউ নেই। একই সাথে ডেটা সেন্টারের নিরাপত্তায় টেকনিক্যাল কাজগুলো চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে তিনি তথ্য জানান। দেশে 586 জন দ্বৈত এনআইডি-ধারী প্রথমটি থেকে দ্বিতীয় এনআইডিটি বাদ দিয়েছে অনুবিভাগ। সম্প্রতি নাগরিকদের এনআইডি তথ্য ফাঁস হলে ব্র্যাক ব্যাংক ও আনসার বিডিপির এনআইডি যাচাই সেবা স্থগিত করেন নির্বাচন কমিশন। বর্তমানে এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে বুয়েটের টেকনিক্যাল টিম কাজ করছে। ভবিষ্যতে কোনো ধরনের ডেটা যেন ফাঁস না হয় সে বিষয়ে সচেতন রয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। কমিশনের সিদ্ধান্ত ক্রমে, সচিবালয়ের নির্দেশনা ক্রমে এই প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের জানা মতে 2টি এনআইডি আর কারো নেই। যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব। এই ডেটা সেন্টার নিয়ে আমরা এই মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছি না। এখান থেকে কোনো ডেটা লিক না হয় অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের দৈনন্দিন যে কার্যক্রম এটা চলমান রয়েছে এবং থাকবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 মাস আগে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় একাডেমিক কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক সমিতির সদস্যরা। দুপুরে 12টা থেকে ঘণ্টাব্যাপী চলে এই কর্মসূচি।
এ সময় প্রথমে প্রশাসনিক ভবনের সামনে আর পরে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তারা অভিযোগ করেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উদাসীনতার কারণেই ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় দাবি মানা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। এদিকে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। তবে এই সময় উপাচার্য তার কার্যালয়ে ছিলেন না। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এর আগে রোববার শিক্ষক সমিতির সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন। আর 4 মে থেকে শিক্ষকরা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছেন। স্বাভাবিক পরিবেশে ক্লাসে ফেরার জন্য শিক্ষকরা সবাই উদ্গ্রীব এবং ছাত্ররাও এই বিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছে, সহযোগিতা করছে যে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি, শিক্ষকদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরকম কর্মসূচি দেওয়ার পরেও 7 কর্মদিবস আমাদের সময় বেঁধে দেওয়া ছিল, তারপরে 8ম কর্মদিবসে এসে আজকে 12টা পর্যন্ত আবার সময় দেওয়া। অদ্যাবধি আমরা কোনো ব্যবস্থা নেওয়ার দেখিনি। প্রশাসনকে এখানে আমরা নিশ্চুপ থাকতেই দেখছি এবং যে কারণে আজকের এই সংকটময় অবস্থা। চট্টগ্রামের জিয়া জাদুঘরকে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তর করতে দ্রুতই নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জিয়া জাদুঘরকে পূর্ণাঙ্গ করতে নিয়োগ দেওয়া হয়েছে গবেষক দল। তাদের পরামর্শের ভিত্তিতে মাসখানেকের মধ্যে শুরু হবে এর কাজ। এ সময় তিনি ঘোষণা দেন, আগামী বছর থেকে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও কর্ণফুলীর শাম্পান বাইচ প্রতিযোগিতায় সহযোগী হিসেবে যুক্ত হবে সংস্কৃতি মন্ত্রণালয়। এই 2 উৎসব ও আয়োজনকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দিতে আয়োজকদের সাথে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন তিনি। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসেন সংস্কৃতি উপদেষ্টা। ঘুরে দেখেন নগরের জিয়া স্মৃতি জাদুঘর, মুসলিম হল সহ বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র। আগামী বছর থেকে জব্বরের বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবেনই, তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে। এটা কয়েকটা ফর্মে কাজ করবে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটার কালচারাল সিগনিফিকেন্স আরও কী করে অ্যাম্প্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে অ্যাকশন প্ল্যানগুলো তৈরি করবে। ডিমের বাজার আবারও চড়া। প্রতি ডজন ডিমের দাম পৌঁছেছে 150 টাকার কাছাকাছি। খামার পর্যায়ে প্রতি পিস ডিমের দাম 1 থেকে 1.5 টাকা বাড়লেও খুচরা পর্যায়ে তা আরও বেশি। হঠাৎ ডিমের দাম বাড়ার কারণ হিসেবে পাইকার ও ব্যবসায়ীরা উৎপাদক পর্যায়কে দুষলেও নতুন করে বাড়েনি মুরগির খাদ্য ও প্রয়োজনীয় উপকরণের দাম। তবে খামারিদের দাবি, তীব্র গরমে ডিম নষ্ট ও মুরগি মারা যাওয়ায় প্রভাব পড়েছে দামে। অনেকেই ডিমের দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকেও দুষছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। দেশে ডিমের চাহিদার অন্যতম যোগানদাতা জেলা গাজীপুর। এখানে সপ্তাহ ব্যবধানে প্রতি পিস ডিমের দাম 9 টাকা থেকে বেড়ে হয়েছে 10 টাকা, আর গেল 1.5 মাসের হিসেবে বেড়েছে 2 টাকা পর্যন্ত। তবে দাম বাড়লেও বাড়েনি উৎপাদন খরচ। উল্টো লেয়ার মুরগির খাবারের দাম কমেছে বস্তা প্রতি 125 টাকা। ওষুধ বা অন্যান্য উপকরণের দামেও পরিবর্তন আসেনি। তবে কেন এই বাড়তি দাম? খামারিরা বলছেন, গরম ও বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মুরগি মারা যাওয়ায় উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। তাদের দাবি, উৎপাদন খরচ কমলেও এখনও লোকসানেই ডিম বিক্রি করতে হচ্ছে। বার্ড ফ্লুর কারণে দীর্ঘদিন অনেক মুরগি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে যে ডিমটা শর্ট হয়েছে, ওই শর্টের কারণে এখন আসলে ডিমটার শর্ট পড়ছে বলে ডিমের দামটা এখন একটু বাড়তি আর কি। 4 থেকে 5 মাস যাব ডিমের বাজার 8 টাকা থেকে 9 টাকা। অথচ প্রতিটা খামারি ডিম প্রতি দেখা যায় 2 টাকা থেকে 2.5 টাকা লস বিয়ার করছে। একই চিত্র খুলনা অঞ্চলের পোলট্রি খামারগুলোতেও। তবে এখানকার মুরগির খাবারের দামের বিষয়ে খামারিরা বলছেন উল্টো কথা। খাবারের দামের সাথে বেড়েছে মুরগির বাচ্চা ও ওষুধের দাম। সাথে হিট স্ট্রোকে শত শত মুরগি মারা যাওয়ায় অনেকেই উৎপাদন বন্ধ করে দিয়েছেন, যার প্রভাব পড়েছে বাজারে। খামারের এই প্রভাব পড়েছে খুচরা বাজারে। বরিশালে গত সপ্তাহে প্রতি ডজন ডিম 125 টাকা বিক্রি হলেও বর্তমানে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। আর হালি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, বেশি দামে কিনতে হচ্ছে বলে বিক্রিও করতে হচ্ছে বাড়তি দরে।
বাড়ছে কি কারণে এটা সঠিক বলতে পারবো না, আমরা তো অল্প কিনি তো এই জন্য জানি না, এটা জানি আড়তদারেরা যারা বেশি কিনা বেচা করে আনিয়ে তারা বলতে পারবে এটা কিসের জন্য বাড়ছে। সব কিছু করে স্বরূপ কাঠি এলিয়ে তো বহুতবার ম্যাজিস্ট্রেট আইসে বলা হয়েছে যে এগুলো তো আমরা নিয়ন্ত্রণ করার কিছু নাই। কয়েকদিনের ব্যবধানে কুমিল্লার খুচরা বাজারে প্রতি ডজন ডিমের দাম ৮ টাকা থেকে ১৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। চাহিদার বিপরীতে সরবরাহ স্বাভাবিক থাকার পরও দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেট ও দুর্বল বাজার ব্যবস্থাকে দুষছেন ভোক্তারা। কারণ কিন্তু সেটা তো আমরা জানি না, আমরা কিনে এনে বিক্রি করি, যারা বাজার নিয়ন্ত্রণ করে তারাই বলতে পারবে কি কারণে বাড়ছে। খামারিরা বলতেছে এত খাদ্যের দাম বেশি, আমরা কিভাবে ডিমের দাম কমাই, এই জন্য ডিমের দাম একটু বাড়তি পাবে। এর আগে গত বছরের অক্টোবরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৮০ টাকা দরে প্রতি ডজন ডিম বিক্রি হয়। সে সময় বাজার নিয়ন্ত্রণে উৎপাদক ও পাইকারি পর্যায়ে দাম নির্ধারণ করে দেয় অন্তর্বর্তী সরকার। সাদাত শাহেদ, এখন। এবারে খেলার খবর। পাকিস্তানে ৫ ম্যাচ টি-20 সিরিজ খেলতে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকালে বিসিবিতে এক অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও সীমান্তবর্তী মাঠে না খেলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসি থেকে জানতে চেয়েছিল যে সরকারের এটা কি, তারপর এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদভাবে এই সফর শেষ করা যায়। সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগের শেষ ভাগে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকেও। পিএসএল খেলতে এই অলরাউন্ডারকেও অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নিশ্চিত করেছেন অপারেশনস কমিটির ম্যানেজার শাহরিয়ার নাফিস। টুর্নামেন্টের প্লে অফে অংশগ্রহণের জন্য চলতি মাসের ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত এনওসি পেয়েছেন মিরাজ। সোমবার এক বার্তায় নিশ্চিত করেছে বিসিবি। এর আগে একই দিন সকালে বোর্ডের কাছে আবেদন করেছিলেন মিরাজ। এই মুহূর্তে জাতীয় দলের টি-20 স্কোয়াডে নেই মিরাজ, তাই প্রথমবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি পেতে বেগ পেতে হয়নি তাকে। রিশাদ হোসেন ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লাহোর কালান্দার্সে যোগ দেবেন মিরাজ। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে গেল ৯ মে বন্ধ হয়ে যায় পিএসএল। কয়েকজন বাংলাদেশি খেলোয়াড়ের অনুপস্থিতিতে ডাক পান সাকিব, এরপর যোগ দিচ্ছেন মিরাজও। ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে এশিয়া কাপের আয়োজন নিয়ে শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত সেটি সত্যি হতে যাচ্ছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। এসিসির আয়োজনের এই টুর্নামেন্টে ভারত অংশ নেবে না, কারণ সংস্থাটির নেতৃত্বে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়াসিউল হক পান্থর প্রতিবেদন। ইতোমধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে ভারত পাকিস্তান সংঘাত। এমনকি মাঠে ফিরেছে দুই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল ও পিএসএলও। যুদ্ধ শেষে উপমহাদেশে আবারও যখন স্বাভাবিকতা ফিরছে, তখনই বাদ সেধেছে ভারত। দেশটির গণমাধ্যমের খবর, এশিয়া কাপ সহ এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত সব ইভেন্ট থেকে আপাতত নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটকে আন্তর্জাতিকভাবে একঘরে করার কৌশলেরই অংশ। বর্তমানে এসিসির সভাপতির দায়িত্বে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি, যিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। সূত্রটির দাবি, পাকিস্তানের একজন মন্ত্রীর নেতৃত্বে পরিচালিত এসিসির আয়োজনে কোনো টুর্নামেন্টে ভারতীয় দল অংশ নেবে না। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী ইমার্জিং এশিয়া কাপেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই নিশ্চিত করেছে বলেও দাবি গণমাধ্যমটির। বিসিসিআইয়ের এই অবস্থান সেপ্টেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় পুরুষদের এশিয়া কাপ আয়োজনকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের বেশিরভাগ স্পন্সরই ভারতীয়। এছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া এই টুর্নামেন্টের প্রতি সম্প্রচারকারীরাও তেমন আগ্রহী হবে না। 2024 সালে সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া 8 বছরের জন্য $17 কোটি এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। এবারের আসর বাতিল হলে এই চুক্তিও পুনর্বিবেচনা করতে হবে। এসিসির 5 পূর্ণ সদস্য ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সম্প্রচার আয়ের 15% করে পায়। বাকি আয় সহযোগী দেশ ও সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হয়।
পাক ভারত রাজনৈতিক উত্তেজনায় এর আগে 2023 এশিয়া কাপ ও 2024 চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে আয়োজন করা হয়। উপমহাদেশে ক্রিকেটের বিকাশ ও বিশ্ব ক্রিকেটের শক্তিশালী এশীয় বলয় গড়ে তোলার লক্ষ্যে 1983 সালে প্রতিষ্ঠিত হয় এসিসি। সংস্থাটির সবশেষ প্রেসিডেন্ট ছিলেন ভারতের জয় সাহা। তিনি গেল বছর আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন। ওয়াসিউল হক পান্থ, এখন। শারজায় সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20 ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0 এগিয়ে আছে টাইগাররা। ম্যাচ জিতলে বাহবা নেই, হারলেই পড়তে হবে ভক্ত সমর্থকদের তোপের মুখে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যেন উনুনের উপর টাইগাররা। এই যেমন পারভেজ ইমনের সেঞ্চুরির পরও সিরিজের প্রথম ম্যাচে হারের শঙ্কা পেয়ে বসেছিল লিটন দাসদের। তবে শেষ 10 ওভারে বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সিরিজে 1-0 লিড নেয় বাংলাদেশ। সেঞ্চুরিয়ান ইমন ছাড়া অন্যান্য ব্যাটারদের দৃষ্টিকটু আউট আর বড় রান করতে না পারার ব্যর্থতায় সুযোগ থাকার পরও প্রথম টি-20তে 200 রান করতে পারেনি বাংলাদেশ। এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে অফ ফর্মে থাকার মেয়াদ আরও যেন বৃদ্ধি করলেন ক্যাপ্টেন লিটন দাস। প্রথম 10 ওভারে বোলাররাও ছিলেন ছন্ন ছাড়া। ব্যর্থতার কারণ বের করে সিরিজের শেষ ম্যাচে আরও আধিপত্য বিস্তার করে খেলতে চায় বাংলাদেশ। 2022 সালে দুবাইয়ের সাথে খেলা সর্বশেষ সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছিল সংযুক্ত আরব আমিরাতকে। চলমান সিরিজের প্রথম ম্যাচ জিতে সংখ্যাটা বাড়িয়ে নিয়েছে লিটন দাসরা। আর সিরিজের শেষ ম্যাচ জিতে জেতার হালি পূরণ করতে মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচ জেতার পাশাপাশি দর্শকদের চোখ থাকবে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্সের দিকেও। এদিকে প্রথম টি-20তে একাদশে সুযোগ না পাওয়া সৌম্য, রিশাদ, নাহিদ শান্তদের দেখা যেতে পারে সিরিজ নির্ধারণী ম্যাচে। আরিফুল ইসলাম সাহাব, এখন। এর সাথে শেষ করব এখন বিকেল। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। দেশে বিদেশে পাচার ও আত্মসাতের 2 লাখ কোটি টাকার খোঁজ উদ্ধার করে দরিদ্রদের জন্য হবে তহবিল, প্রধান উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে কালো কর্মসূচিতে আহ্বান। বিক্ষোভকারীদের সমাধানে বাধা আইনি জটিলতা বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। তারেক রহমানের দেশে ফেরা কেউ আটকাতে পারবে না, সরকারের আশপাশে স্বৈরাচারের দোসরদের অবস্থান, অভিযোগ বিএনপির। হত্যা চেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া। বিব্রতকর বলছেন সংস্কৃতি উপদেষ্টা। স্বরাষ্ট্রের দাবি, নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না। এবং সপ্তম বাংলাদেশী হিসেবে এভারেস্ট চূড়ায় ইকরামুল শাকিল। কক্সবাজার থেকে পায়ে হেঁটে প্রায় 3 মাসের দুঃসাহসিক অভিযাত্রা। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekontv।